সাকিবিয়ান তো অনেক সারা দেশে না। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। বিসিবিকে এই পরামর্শ দিয়েছি যে আপাতত দেশে না আসার পরামর্শ আমি বিসিবিকে দিয়েছি এবং সে উদ্দেশ্যে আমেরিকা থেকে উড়াল দিয়েছিলেন তিনি, কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে লস অ্যাঞ্জেলস থেকে দুবাই এসেও সাকিবের দেশে আসা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তাতেও কোনো প্রভাব না পড়ায় সোমবার সাকিবের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন বিচারক। আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে। যে তো সাকিব আল হাসানকে নিয়ে পার্সোনালি ভিডিও বানানোর আমার ইচ্ছা নাই, আবার অনেকেই আবার মনে করেন না যে ভাই অ্যাটিটিউডের জ্বালায় আমি এই কথাগুলো বলতেছি। এমনিতেই সপ্তাহের মধ্যে 3 থেকে 4 বার আমার ভাত বন্ধ হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এইটা অ্যাটিটিউড থেকে না, মূলত একজন ব্যক্তিকে নিয়ে বারবার ভিডিও বানানো, এটা হইতেছে ভাই টিকটকারদের কাজ। আর আমি চাই না যে টিকটকারদের মতো একটা টপিক নিয়ে বারবার কুত্তার মতো ঘেউ ঘেউ করতে, যেমনটা করে বাংলাদেশের হলুদ ইনফ্লুয়েন্সার। শুধুমাত্র হলুদ ইনফ্লুয়েন্সার যে এই কাজগুলো করে বিষয়টা এমন নয়। যে কোনো একটা কাঠের চশমা পরেন, কাঠের চশমা করে 4-5টা ভালো করে দেখতে থাকেন, অসংখ্য বড় টিভি চ্যানেল দেখতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওর যে মেইন টপিক এটাতে ফিরে আসি। সাকিব আল হাসানের জন্মদিনে ক্ষতি হয়েছে অসংখ্য ব্যক্তির। শুধু যে ক্ষতি হয়েছে বিষয়টা এমন নয়, উপকার হয়েছে, কিন্তু এটা আমরা বুঝতে পারতাছি না। সব থেকে বড় যে উপকার হয়েছে এটা হইতেছে ভাই বিসিবির। সাকিব এবং তামিম এই দুইজনের ভেতরে যে ফাটলটা মিডিয়া তৈরি করছিল, আশা করি এটা আগামীতে থাকবে না। আর এটা হইতেছে একটা পারফেক্ট সময়। এই সময়ে যদি এই ফাটলটা যদি ভাই ঠিক না করা যায়, তাহলে ক্রিকেটের একটা বড় ধরনের ক্ষতি হবে। আর এইটা যদি বিসিবি ঠিক করতে পারে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশের যে ক্রিকেট, এটা আশা করি আরো এক ধাপ উপরে উঠে যাবে। এটা কিন্তু ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন ভাই। এটা যে 100% অ্যাকুরেট হবে বা এটা যে ঠিক হবে, এটার কিন্তু ভাই কোনো গ্যারান্টি নেই, বাট এটা আমার ওপিনিয়ন। তো যাই হোক, ভিডিওর যে মেইন টপিক এইটাই হলো সাকিব আল হাসান। সাকিব আল হাসানের জন্মদিনে তামিম ইকবালের হার্ট অ্যাটাক হইলো, এটা বাদ দিলাম। সাকিব আল হাসানের জন্মদিনে সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো, এটাও বাদ দিলাম। এখন আপনারা বলতে পারেন তাহলে ভাই আপনি ধরবেনটা কি? ভাই ধরবো 2017 সালে। 2017 সালে সাকিব আল হাসান আইএফআইসি ব্যাংক থেকে লোন নিয়েছিল 1.5 কোটি টাকা। ঘটনা 2017 সালের। আইএফআইসি ব্যাংক থেকে 1.5 কোটি টাকা ঋণ নেয় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম। আপনি আমার কাছে যে 1.5 কোটি টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হইলে, সাকিব আল হাসানের কাছে এইটা কতটা বড় এটা ভাই আমি জানি না। এখন 2017 সাল থেকে 24 সালে চলে আসেন। 2024 সালের 4 সেপ্টেম্বর পরে ব্যাংকে 2024 সালের 4 সেপ্টেম্বর সুদে আসলে 4 কোটি 14 লাখ টাকার দুটি চেক দেয় প্রতিষ্ঠানটি। অবশ্যই মনে রাখবেন 2024 সাল 4 সেপ্টেম্বর, এবং এইটাও মনে রাখবেন সাকিব আল হাসান 2017 সালে 1.5 কোটি টাকা লোন নিয়েছিল। 1.5 কোটি টাকা আইএফআইসি ব্যাংক থেকে লোন নিয়েছিল, এবং 2024 সালে এই লোন সহ যে সমস্ত কিছু, আই মিন লোন অ্যান্ড সুদ সব মিলে 4 কোটি 14 লাখ টাকার কাছে গিয়ে পৌঁছায়। আপনারা আবার ভাইবেন না যে এই লোনের পার্সেন্টেজ কত, এর থেকে তো ভাই নাবের ওপর টাকা নিলে কম টাকা হইতো। ভাই আমি এগুলো বলতে চাচ্ছি না, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সালটা 2017 থেকে 24 পর্যন্ত, মাঝখানে কেটে গেছে প্রায় 7টা বছর। ধরলাম সাকিব আল হাসান 2 বছর অথবা 3 বছর পর ব্যাংকের সাথে অনিয়মটা শুরু করছে, তার মানে সাকিব আল হাসান অনিয়ম করার 2 বছর অথবা 3 বছর পর যদি নিউজ হয়, এই নিউজটা হওয়ার কথা ছিল 2021 সালে, 2022 সালে, 2023 সালে। আর নিউজটা হয়েছে কিনা ভাই সত্যি কথা বলতে আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে যদি পড়ে অবশ্যই ভিডিও লিঙ্কটা আমার শেয়ার করবেন। কিন্তু নিউজটা হলো 2024 সালে সেপ্টেম্বর মাসে। এখন আপনারা বলতে পারেন ভাই যে সালেই হোক যে মাসেই হোক নিউজটা তো হয়েছে। এখন আপনাকে মনে করে দেই 2024 সাল জুলাই 5 তারিখ। আশা করি কি বলছি এটা আপনারা বুঝতে পারছেন। তারপরও বিষয়টা ক্লিয়ার করি, সাকিব আল হাসান নৌকা মার্কার প্রার্থী নিয়ে 2024 সালে নির্বাচন করেন, এবং নির্বাচনের কিছুদিন পর ছাত্র আন্দোলনের জন্য সরকারের পতন হয়, এবং এই আন্দোলনকালীন সময়ে সাকিব আল হাসানের উপর আলাদা একটা ক্ষোভ ছিল। এখন আমি আপনাকে বলছি, আপনি সাকিব আল হাসানের জায়গায় থাকলে কি করতেন? আশা করি আপনি থাকলে ছাত্রদের পক্ষে হতেন না, যত যাই হোক, এবং আপনি সরকারকে বাঁচানোর চেষ্টা করতেন। এখন আমি আপনাকে বলতেছি, আপনি যদি বলেন যে সাকিব আল হাসানের জায়গায় থাকলে আমি ছাত্রদের পক্ষ নিতাম, তাহলে আমি আপনাকে বলতেছি আপনার মুখ এবং পা দুটো আমি দেখতে চাই। বিশ্বাস করেন আপনার পা এবং মুখ ধোয়া পানি দিয়ে ভাই আমি বড় একটা বিজনেস করব, কারণ আপনি হচ্ছেন ভাই পৃথিবীর সব থেকে মূল্যবান একটা সম্পদ। আপনার নাম এবং আপনার পা এবং মুখ ধোয়া পানি যদি আমি বিক্রি করি ভাই, অতি তাড়াতাড়ি আমি বড় লোক হয়ে যাবো। বিশ্বাস করেন আপনি ডক্টর ইউনুসের থেকেও বড় একজন মানুষ। তো যাই হোক, মেইন পয়েন্টে ফিরে আসি। সাকিব আল হাসান কাকড়া ফার্মে নাকি তার শ্রমিকদের টাকা দেয় নাই? ভাই কাকড়া ফার্ম একদিন 2 দিনের না, এমন কিন্তু না যে আজকে আমি নতুন একটা কাকড়া ফার্ম খুললাম, কালকে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল, দেই নাই। মূলত ভাই জুলাইয়ের আন্দোলন ঘটলো, সবকিছু পরিবর্তন হয়ে গেল, নায়ক থেকে ভিলেন হয়ে গেল। কাকড়া ফার্মের টাকা মাইরে খাইলো, ব্যাংক থেকে লোন নিয়ে সেটাও মাইরে খাইলো, ইভেন দেশের বাইরে থেকে সে একটা হত্যাও করলো। অনেকে বলতে পারেন ভাই দেশের বাইরে থেকে কিভাবে হত্যা করে? ভাই হত্যা করা
করা যায়। আপনি যদি সঠিকভাবে রাজনীতি করতে পারেন ভাই, হত্যা যেখান থেকে খুশি সেখান থেকে করতে পারবেন। আর আপনারা তো জানেন সাকিব আল হাসান রাজনীতির বস, নৌকা মার্কার প্রার্থী। একটা মানুষ হত্যা তার কাছে তো ডাল ভাতের মতো। দেশের বাইরে থেকে কিভাবে হত্যা করা যায় এটা আমি আপনাকে বলে দিতেছি। আপনি আমার বন্ধু, আমি আপনাকে একটা ছবি দিলাম, দিয়ে বললাম একে হত্যা করতে হবে, আর আপনি তো কখনো এমপির কথা ফেলাইতে পারবেন না। যারে দিয়ে খুন করাইছে সে অবশ্যই ফেলাইতে পারে নাই, যে কারণে খুনটা করছে। খুনটা যাই করুক, মাস্টার প্ল্যান সাকিব আল হাসানের। মূলত ওই গার্মেন্টস কর্মীর 2 বছর পর একটা সন্তান হওয়ার কথা ছিল, এবং সেই সন্তান নাকি ক্রিকেট খেলায় এতটা পারদর্শী হইতো সে সচিন টেন্ডুলকার 100 সেঞ্চুরি একদিনে করে ফেলাইতো। সাকিব আল হাসানের 700 উইকেট, এইটা তো ডাল ভাত। যদিও এক ম্যাচে 10টার বেশি উইকেট নেওয়া যায় না, তারপরেও তাকে খেলতে হবে 70টা ম্যাচ। সাকিব আল হাসান 18-20 বছর ধরে খেলা যে কাজটা করছে সেটাও 1 বছরে কইরা ফেলাইতো। এই জন্য সাকিব আল হাসান ওই গার্মেন্টস কর্মীরে মাইরা ফেলায়। যদি ওই না থাকে তাহলে ওর সন্তান হবে কেমনে? আর এতক্ষণ যে লজিক গুলো দিলাম এগুলো হইতেছে গাঞ্জা খাওয়ার পরের লজিক। এখন ভাই আপনারাই বলেন সাকিব আল হাসানের কিসের ঠেকা পড়ছে যে একজন গার্মেন্টস কর্মীরে মারতে হবে? মূলত ভাই ওর মতো 100 গার্মেন্টস কর্মী যদি একদিনে মারা যায় এবং 2 দিনে যদি 1000 গার্মেন্টস কর্মীও মারা যায়, সাকিব আল হাসানের ভাই কিচ্ছু যায় আসে না। এরপরও উল্টাপাল্টা লজিক দিয়ে যে সকল আবাল, যে সকল বোকাচোদা, মানে যে সকল লোকজন, প্রশাসনের লোকজন সাকিব আল হাসানকে হত্যা মামলার আসামি বলে, এদেরকে আর কি বলবো। তো যাই হোক, ভিডিওর আবারও মেইন পয়েন্টে ফিরে আসি। সাল 2024 15ই ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়। 15 ডিসেম্বর সাকিব ও তার অ্যাগ্রো ফার্মের 3 কর্মকর্তা সহ মোট 4 জনের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করে আইএফআইসি ব্যাংক। 15ই ডিসেম্বর মূলত সাকিব আল হাসান সহ বাকি যে 3 জন ছিল তাদেরকে কোর্টে হাজিরা দিতে হবে। সাকিব আল হাসানের বাংলাদেশে আসা একেবারে নিষিদ্ধ, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ, মানে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এটা নিয়ে ডিপলি আলোচনা করতেছি না, এমনিতেই ভিডিও মেবি 6 মিনিটের কাছাকাছি চলে গেছে। এখন আমি আপনাকে বলি, কোনো ঘরে আমি তালা দিলাম, কোনো ঘরে একটা দরজা, বাট ওই একটা দরজাতে তালা দিয়ে আমি কাউকে বললাম যে এই ঘরের ভেতরে যাইতে, এবং ভাই আমি শর্ত দিলাম তালা না ভেঙে যাওয়ার জন্য। এখন ভাই এটা কিভাবে সম্ভব? আর সাকিব আল হাসানের সাথে যে কাজটা হয়েছে ভাই, এটা সেম টু সেম এমনই। যে মানুষটার বাংলাদেশে আসাই নিষিদ্ধ, সেই মানুষটা কেমনে বাংলাদেশে আইসা কোর্টে হাজিরা দিবে? ভাই এটা কি সম্ভব? এই সমস্ত কিছু যদি বিবেচনা করি তাহলে ভাই আমার কাছে মনে হইতেছে এইটা জাস্ট সুন্দর একটা পরিকল্পনা সাকিব আল হাসানকে ফাঁসানোর জন্য। এন্ড ফাঁসাবে কেন এটা যদি এখন বলি, ভাই সাকিব আল হাসান নৌকা মার্কার প্রার্থী এবং এমপি। সাকিব আল হাসানকে ফাঁসানোর জন্য এর থেকে বড় কারণ ভাই আমার মনে হয় না যে আর কোনো বড় কারণ লাগবে। তো যাই হোক, সাকিব আল হাসানের বিরুদ্ধে 19 জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট এই তো কয়েকদিন আগে ফ্রিজ করে দেওয়া হয়, কিন্তু জন্মদিনে আদালত থেকে সম্পত্তি ক্রোকের আদেশ পেলেন তিনি। এখন আমি পার্সোনাল ওপিনিয়ন দিতেছি, চাইলে প্রশাসনিক যে বোর্ডটা ছিল সাকিবের কাছে এইটা অফার করতে পারতো, যেহেতু তোমার এখানে 4-5 কোটি টাকার মতো লোন হয়েছে, এটা পরিশোধ করতে হবে, তোমার অন্য কোনো ব্যাংক থেকে জাস্ট এখানে ট্রান্সফার করে দাও। লোন করছে সাকিব, শোধ করতে হইতো সাকিবকেই। সুতরাং সাকিব যদি অন্য কোনো ব্যাংক থেকে টাকা নিয়ে দেয় সেটা সাকিবই দিতেছে, তো এখানে তো ভাই আমি কোনো প্রবলেম দেখি না। তো ফ্রেন্ডস, ভিডিও শেষ করবো তার আগে একটা কথা বলতেছি, ঈদ আর সংস্কৃতি ভাই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ঈদ হইতেছে ধর্মের ভেতরে, সংস্কৃতি হচ্ছে ভাই ধর্মের একেবারে উল্টা। বাংলাদেশের সংস্কৃতি মানে ঢাকঢোল পেটা বা 2-4টা পতিতা নিয়ে নাচবা এবং মদ খাবা, এটা খাবা সেটা খাবা, এগুলাই। এবং এই সংস্কৃতির ভেতরে আমরা যে কাজগুলো করবো এটা ধর্মে একেবারে হারাম। এই দুটারই এক জায়গায় করা ভাই এটা নাস্তিকের কাজ। তো যাই হোক, ভিডিও পর্যন্ত, ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই মাথায় রাখবেন, ইউটিউব চ্যানেল আই অ্যাম ব্যাডম্যান, ফেসবুক পেজ আই অ্যাম বিম্যান, ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন। তো আজকের মতো এখানেই, ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।